স্বাধীন সংলাপে সবাইকে স্বাগত। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত করেছি আমরা। গুণী শিক্ষকদের স্মরণ করতে, তাদের সম্মানিত করতে 1994 সাল থেকে এই দিবসটি পালন হয়ে আসছে। একদিন পর আজকে 6ই অক্টোবর আমরা আজকের দিনে এই শিক্ষক দিবস এর কে পালন করতে চাচ্ছি। শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা শিক্ষা এবং শিক্ষক নিয়ে এই শোটা করতে চাই। আমরা আজকে আলোচনার বিষয় দিয়েছি শিক্ষার মান ও শিক্ষকের সম্মান। দুজন আলোচক আছেন, একটু পরিচিত হয়নি। আমার সঙ্গে আছেন ডক্টর আনম এহসানুল হক মিলন, তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং সাবেক আন্তর্জাতিক সম্পাদক বিএনপি, এবং আছেন অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ ফেরদৌস, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমি শিক্ষক দিয়ে শুরু করতে চাই। স্যার, আপনাকে সেটা জানতে চাইব, এই মুহূর্তে যদি বলি বাংলাদেশের শিক্ষকরা কেমন আছেন? ভালো নেই এবং স্বাধীনতার পর থেকে কখনোই ভালো ছিলেন না, খুব বেশি একটা ভালো ছিলেন না। কেন ভালো ছিলেন না? বেশিরভাগ শিক্ষক হলেন বেসরকারি শিক্ষক, সরকারি শিক্ষকের পরিমাণ খুবই কম। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাই সব থেকে বেশি। সেটা আপনার স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়ের আমাদের আন্ডারে যে প্রায় 2500-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে, তার বেশিরভাগই কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, তাদের যে সার্ভিস রুল, সেটা আপ টু ডেট না। এবং সেই সার্ভিস রুলটা নিয়ে এই গত 15-16 বছরে কিছু হয় নাই। যতটুকু হয়েছিল, একটু হয়েছিল কাজ। মিলন ভাইরা যখন ছিলেন তখন কিছু কাজ হয়েছিল, এবং একটা সার্ভিস রুল ওনারাই তৈরি করেছিলেন। আগে একটা ড্রাফট ছিল, সেই ড্রাফটের পরে ওনারা করেছিলেন। এই শিক্ষকদের সার্ভিস রুল না থাকার ফলে, মানে একটা ডিসক্রিট সার্ভিস রুল একটা আছে, কিন্তু এটাকে আপনাকে খুব ডিসক্রিট সার্ভিস রুল বলা যাবে না। একজন ছাত্র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন শিক্ষক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন ছাত্র লেকচারার, একজন শিক্ষক যিনি 20 বছর চাকরি করেছেন তিনিও লেকচারার। এই প্রাইভেট কলেজগুলোতে, আমাদের আন্ডারে যে সমস্ত কলেজগুলো বা আর অন্যান্য যে সমস্ত কলেজগুলো আছে, প্রায় কলেজের সংখ্যাও তো অনেক। এটা শুধুমাত্র এখানে না, সেটা আপনার অন্যান্য যে মাদ্রাসা বা অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই জায়গাটাতে। তো এই জায়গাটাতে সার্বিকভাবে তাদের যেহেতু সার্ভিস রুলের সেই রকমভাবে স্ট্রিক্ট কোনো কি নাই, সেই জন্য শিক্ষকরা খুব একটা ভালো নেই। আপনি পেনশনের কথা বলেন, বেতনের কথা বলেন, বেতন কাঠামোর কথা বলেন, এমপিও ভুক্তির কথা বলেন। এমপিও ভুক্তি যারা যারা বছর বছর ধরে পড়াচ্ছে কিন্তু এমপিও পাচ্ছে না। এবার সরকার আমাদের রিকোয়েস্টে প্রায় 3000-3500 শিক্ষককে এমপিও দিচ্ছে। এটা অনেক একটা কষ্ট করে এই সরকারের কাছ থেকে আমাদেরকে আদায় করতে হয়েছে, এবং সরকার এটা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে। এখনও অনেক অনার্সে অধিভুক্তি, পাস কোর্সের এমপিও এগুলো রয়ে গেছে বাকি, এবং মাদ্রাসা এবং অন্যান্য রিলিজিয়াস এডুকেশনে যেখানে সেখানে রয়ে গেছে। এই যে বাড়ি ভাড়া 500 টাকা বাড়ানো হয়েছে, বা আপনি যাতায়াত ভাতা যদি আপনি দেখেন, বা বেতন। যেখানে এমপিও নাই সেখানের অবস্থা খুবই ভয়াবহ। এমপিও নাই সংখ্যাই কিন্তু খুব বেশি। তার মানে হলো, এটা কারণটা কি? কারণটা হলো যে জিডিপির 1.7% আমরা শিক্ষা খাতে বরাদ্দ দিচ্ছি, এবং 1.7% যেটা জিডিপির শিক্ষা খাতে বরাদ্দ দিচ্ছি, সেটা নেপালের চেয়েও কম, সেটা ভারতের চেয়ে অর্ধেকের, ইভেন পাকিস্তানের চেয়েও অর্ধেক হবে। তো এইরকম একটা অবস্থার ভিতরে আপনি যতক্ষণ পর্যন্ত না আপনি এটাকে 5%, 4-5%-এর দিকে না নিয়ে যেতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনার অর্থের সংস্থান হচ্ছে না। অর্থের সংস্থান যদি আমি না করতে পারি, তাহলে আমি শিক্ষকদেরকে আমি জায়গাটা, যেমন ধরেন আমাদের কলেজগুলোতে এখন এই মুহূর্তে যে কলেজগুলোতে পড়াচ্ছি আমরা, সেখানে আমার এমনও আছে যে 1000 শিক্ষার্থী, সেখানে পরিসংখ্যান পড়াচ্ছেন একজন শিক্ষক। সরকারি কলেজ, বেসরকারি কলেজে আচ্ছা ধরেন তবুও কোনোভাবে প্লাস মাইনাস করে একটু পার্ট টাইম টিচার নেওয়া যায়, আচ্ছা, বা কোনোভাবে চালাচ্ছে। কিন্তু আপনি সরকারি কলেজে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট না দেন, শিক্ষক না দেন, ফিজিক্সের শিক্ষক না থাকে, কেমিস্ট্রির শিক্ষক না থাকে, তাহলে আপনি একজন শিক্ষকের পক্ষে এতগুলো ক্লাস, এতগুলো ছেলে মেয়ে ম্যানেজ করা আপনার কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জায়গাটাতে আমরা ইনভেস্টমেন্টটা করি নাই, রাষ্ট্র ইনভেস্টমেন্টটা করে নেই।
এখানে একটু আমি ডক্টর এহসানুল হক মিলন আপনার কাছে আসতে চাইবো। রাষ্ট্র ইনভেস্টমেন্ট করে না এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের সবসময় এক ধরনের আক্ষেপের জায়গা থাকে, অভিযোগের জায়গা থাকে যে তারা উন্নয়ন বলে দেশের উন্নয়নে যে পরিকল্পনা করে সেখানে কিন্তু অনেক কিছু অগ্রাধিকার থাকে, শিক্ষাটা সবসময় কেন জন্য পিছিয়ে থাকে, কেন ওই জিনিসটা, বা এই কি মানে সামনে এটার কোনো আমরা উন্নতি দেখবো কিনা? ধন্যবাদ আপনাকে। আমাদের ভিসি সাহেব রিসেন্টলি উনি আমেরিকা থেকে একটা নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির সাথে এমইউ সাইন করে আসছেন। আই মাস্ট কনগ্রেচুলেট হিম, হি ইজ দ্য ফার্স্ট ম্যান নতুন ভিশন নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি চালাচ্ছে এবং অনেকগুলো কারিকুলাম চেঞ্জ করার চেষ্টা করছে, অনেকগুলো করছে, যেটা নিড বেসড এডুকেশনের উপর উনি দক্ষতা দেখানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। আশা করি পারবেন। বাট বাজেটের কথা বললেন, আসুন, শিক্ষার মান ও সম্মান, শিক্ষকের মান সম্মান দুটি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আসলে শিক্ষার মান যেমনি নেই, শিক্ষকের সম্মানও আমরা তেমনি করতে পারছি না, এটা হয়ে আসছে। দেখুন, আমরা যারা আপনার ছেলে মেয়ে আছে বা ওনার ফাদার বা আমার ফাদার, তারা ভেবেছে যে তাদের মেইন ইনভেস্টমেন্ট হলো হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, মিনস আমার ছেলেকে শিক্ষা দেওয়া। দিস ইজ এ ইনট্যানজিবল অ্যাসেট। এটাকে সত্যিকার অর্থে ব্যবহার করার জন্য আমরা সকলে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করি। একজন ফ্যামিলির ব্রেড উইনার, তিনি চিন্তা করেন আমার জীবনের সর্বস্ব দিয়ে আমার ছেলে মেয়েটিগুলোকে ভালোভাবে সুশিক্ষিত করলেই আমার জীবনের সুখ আসবে। একজন রিক্সা চালক একই কথা চিন্তা করে, একজন দিন মজুর একই কথা চিন্তা করে যে আমার জীবন তো চলেই গেল, লেটস সি আমার ছেলে মেয়েটিকে আমি সুশিক্ষিত করে আমার ভবিষ্যৎ গড়তে পারি কিনা। তাহলে একটি মানুষের যদি ইনভেস্টমেন্ট হয় শিক্ষায়, সামগ্রিকভাবে একটি দেশকে যদি একটি পরিবার মনে করি এবং এই দেশটিও তার হাইয়েস্ট ইনভেস্টমেন্ট হতে হবে শিক্ষা ক্যাটাগরিক্যালি, তাহলে কিন্তু আমরা দেশকে উন্নয়নে নিয়ে যেতে পারবো। আর আমরা যে হিস্ট্রি দেখি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা ইংল্যান্ড, তারা আগে থেকে শিক্ষায় গুরুত্ব দিয়েছে, সেই কারণে তারা এতটা এগিয়ে গিয়েছে। আমরা সেই জায়গাটি পিছিয়ে আসছি। তাহলে কার জন্য? গভর্নমেন্ট মিনস পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন আসেন আমাদের গভর্নমেন্টের ভিতরে যে তুলনা করি, আমরা প্রথমে দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষকদেরকে 50% বেতন ভাতা দিয়ে শুরু করা হয়েছে। তার মানে এর আগে কোনো বেতন ভাতা পেত না। তারপর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার 2টি টার্মে দেখেছি ওনার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে শিক্ষা। উনি শিক্ষাকে পছন্দ করতেন এবং শিক্ষার ব্যাপক উন্নয়ন তিনি করেছেন। 2001 to 2006 তো আমি ওনার সাথে কাজ করেছি, টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি প্রাথমিক স্তরে, তারপরে আপনার ফিমেল এডুকেশনের উপবৃত্তি, সব মিলিয়ে আপনি শিক্ষকদেরকে অবসর ভাতা দেওয়া, তাদেরকে ট্রাস্ট ফান্ডে টাকা দেওয়া, তাদেরকে উৎসব ভাতা দেওয়া এবং তাদের বেতন ভাতাতে 100% কমপ্লিট করা, এগুলি উনি করেছেন। সেটা আবার নকল প্রতিরোধ আমাদের সময় আমরা করেছি। তো বেগম খালেদা জিয়ার সময় শিক্ষায় যে একটা বেগবান হয়েছিল, যদিও ভিসি সাহেব যেটা বললেন যে আমরা কখনো আমাদের জিডিপির 6% বাজেট আমরা পাইনি, যেটা ইউনেস্কো কমিশন সাজেস্ট করেছে বাংলাদেশের জন্য জিডিপির 6, সেটা যদি আমরা বাজেটে পেতাম তাহলে ভিসি সাহেব বলতে পারতেন যে আমি টাকা পেয়েছি, আমরা কাজ করতে। আমাদের মন্ত্রণালয়ে আমরা একই অবস্থা ছিলাম। তখন কিন্তু আমাদের বাজেট খুব স্বল্প ছিল। 2006-এর বাজেট ছিল নিয়ারলি 66,000 crore, এখন 7 লক্ষ crore টাকার বাজেট। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ারলি 78,000 crore বাজেট। আমার সময় ছিল মাত্র 19,000, বেতন ভাতা দিয়ে ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু মিলিয়ে। আমি মনে করি দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে শিক্ষায়, এডুকেশনে। এটা মেইন। ধরুন আমার কোচে আমার বাবা বা ওনার বাবার সময় রাস্তাঘাট ছিল না, ওনারা সুশিক্ষিত হয়েছেন বলেই তো আজকে আমাদের এই অবস্থানটা হয়েছে। তো নিশ্চয়ই আমি মনে করি রাস্তাঘাটের চেয়ে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষাকে ইনভেস্ট করা। আমরা সেই জায়গায় এই বিগত সরকার এই 17টি বছর যাবৎ অবজ্ঞা করেছে এবং আমরা সামনে তো যাওয়ার দূরের কথা, আমরা উল্টো পিছনের দিকে যাচ্ছিলাম। দেখুন, প্রাথমিক স্কুলের একজন শিক্ষক, সে বেতন পায় 13তম গ্রেডে, আর 12তম গ্রেডে ওনার ড্রাইভার বেতন পায়। একই জায়গায় দেখুন, কোথায় আপনি এমএ পাস করে শিক্ষক হচ্ছেন আর কোথায়, আমি ড্রাইভারের কাজ নিয়ে কথা বলছি না, কিন্তু আপনি যদি নিরুৎসাহিত করেন, আবার ওনার ছাত্ররা বিসিএস এক্সাম দেওয়ার জন্য পাগল মরিয়া হয়ে কোথায় শ্বেতহস্তি পাওয়া যায় সেগুলি সব মুখস্থ করে ফেলছে, কিন্তু তারা যখন বিসিএসের রেজাল্ট ভালো করে তখন তারা বলে আমরা পুলিশে যাব, আমরা কাস্টমসে যাব, আমরা ফরেনে যাব, আমরা অ্যাডমিনে যাব। দেখুন, মেধাবী ছাত্ররা শিক্ষকতায় যাচ্ছে না। তো শিক্ষককে সম্মান দিতে হলে শিক্ষকের বেতন কাঠামো
সম্পূর্ণ পৃথক হতে হবে, পৃথক হতে হবে। সম্পূর্ণ পৃথক। ওনাদেরকে ধরুন আমি আমানুল্লাহ সাহেবের কথা যদি বলি, তারা বিদেশে ডিগ্রি করে পিএইচডি করে, তারা কিন্তু বিদেশে থাকতে পারতেন ইজিলি, হি কুড মেক লট অফ মানি, কিন্তু তারা দেশকে ভালোবাসেন, শিক্ষাকে ভালোবাসেন, তারা এসছে। আপনি এইটাকে আমরা বলতে পারি যে রিভার্স ব্রেইন ড্রেইন ওনারা করেছেন, কিন্তু বস্তুত কি তা হচ্ছে না। তো আমাদের যদি এই ব্রেইন ড্রেন যেটা হয়ে যাচ্ছে সেটা যদি রিভার্স করতে পারি, অর্থাৎ আমরা অ্যাট্রাক্ট করতে পারি শিক্ষকদেরকে, তাদেরকে সেই স্ট্রাকচার, সম্মান এবং তাদেরকে ভরণ পোষণ চলাফেরার জন্য যদি আমরা অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারি, তাহলে শিক্ষকের সম্মানও বাড়বে এবং শিক্ষার মানও বাড়বে। আবার আসবো আপনার কাছে। আমি অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে জানতে চাইবো যে এই গণ অভ্যুত্থানের পরবর্তী যদি পরিস্থিতি জানতে চাই, এই সময় কিন্তু মানুষের প্রত্যাশার জায়গাটা একদম অন্যরকম, এবং যেহেতু তরুণরাই এগিয়েছিল শিক্ষার দিক থেকে, শিক্ষার দিকে মানুষের আগ্রহ বেশি, এখানে পরিবর্তনটাও চায়, কিন্তু একটা হতাশার জায়গায় কিন্তু আছে যে অনেকে বলছেন যে সব জায়গায় সংস্কার হয়েছে বা উন্নয়ন হয়েছে, শিক্ষার ক্ষেত্রটাই যেন এখনও অবহেলিত অবস্থায় আছে। জানতে চাইব সেটা। এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছেন, সেখানে আপনি দায়িত্ব নেওয়ার পর যদি কোনো পরিবর্তন কি? আমরা এটা আপনি ঠিকই ধরেছেন যে এটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, যার জন্য সরকার এই জায়গাটাতে মনে হয় হাত দেয় নাই, যে মানে এটা খুবই ক্রিটিক্যাল একটা জায়গা, শিক্ষা এবং স্বাস্থ্য। তবুও স্বাস্থ্যতে কিছু একটা হয়েছে, কিন্তু শিক্ষায় আপনার ধ্বংসটা এমন পর্যায়ে আপনার হয়েছে যে এটা একটা কমিশন সরকার করতে পারতো। সেই কমিশনের একটা রিপোর্ট এর ভিতরে করা যেত না। আমি জানি না কেন করলেন না। আমরা বারবার বলেছি, হয়তো পরবর্তী সরকার যারা আসবে তাদের জন্য হয়তো রেখে দিয়েছেন কিনা আমি জানি না, কিন্তু আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমার নিজেরটা আমি বলতে পারি। এখানে তো বিভিন্ন ধরনের ধারা উপধারা শিক্ষার রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর যে অবস্থা, তার একটা ধরন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ধরন, কলেজগুলোর এক ধরনের ধরন। তো আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি আসার পরে যেটা দেখলাম, যে আমাদের কলেজগুলোকে গভর্নিং বডিটাকে ঠিক করতে হবে। তো গভর্নিং বডিটাকে আমরা এই প্রায় 2500 কলেজের গভর্নিং বডিটা আমরা শিক্ষাবিদ, বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষাবিদদেরকে দেওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা, বুয়েটের শিক্ষকদেরকে নিয়ে আসছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আমরা কলেজ পরিচালনাতে নিয়ে আসছি। এখনও রাজনৈতিক প্রভাব রয়ে গেছে, ওভারনাইট তো সেটা বের হয়ে যাওয়া যাবে না, রাজনৈতিক প্রভাব রয়ে গেছে, সেটাও আস্তে আস্তে দূর করতে হবে। এবং এমনকি এই যে গভর্নিং বডি আসলে দরকার আছে কি না একটা শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য, সেটাও চিন্তা ভাবনা করতে হবে, কারণ বিদেশে অনেক দেশে গভর্নিং বডি নাই এটা চালানোর জন্য। তো আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমরা চেষ্টা করেছি সেটা হলো যে আমাদের সিলেবাসটাকে রিভাইজ করা। তো আমরা বিএড কোর্স, এলএলবি কোর্স, আমাদের স্পোর্টস সায়েন্স, আমাদের যে বিভিন্ন ধরনের যে আপনার সব ধরনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বিজনেস কলেজগুলো যা আছে সারা দেশে, সবই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। আমরা আস্তে আস্তে সিলেবাসগুলোকে চেঞ্জ করছি। এর ভিতরে আমরা অনেকগুলো রিভাইজ সিলেবাস অলরেডি লঞ্চ করে দিয়েছি, এবং আমাদের একটা কমিটমেন্ট ছিল যে আমরা আইসিটিটাকে ম্যান্ডেটরি করে দেব। শুধু আইসিটিকে ম্যান্ডেটরি করে দিয়েই শেষ করে দেওয়া না, আইসিটিটাও আস্তে আস্তে অবসলিউট হয়ে যাবে। এটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কীভাবে লিঙ্ক করা যায়, এটার জন্য আমরা ইউনিসেফ এবং এটুআইয়ের সাথে কাজ শুরু করেছি, এবং ইউনিসেফ এবং এটুআইয়ের সাথে আমরা অলরেডি শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়ে গেছে সারা দেশে। আমাদের টার্গেট হলো 10 থেকে 12,000 শিক্ষককে আমরা আইসিটি বিষয়ে ট্রেনিং দিব। আমাদের কিছু ট্রেনিং আগে দেয়া আছে, এদেরকে আবার ট্রেনিং দিয়ে আমরা কলেজগুলোতে, যাতে কোনো কলেজে আইসিটি শিক্ষক নাই, থাকলেও একজন আছেন, ওনার পক্ষে এত ছাত্রছাত্রীকে পড়ানো সম্ভব না, সেটাই আমরা দেখতেছি, রিসোর্স ম্যাপিংগুলো আমরা করছি সেই জায়গাটাতে। আমাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়টাকে একটা বোর্ড মনে করা হতো, যে একটা বড় বৃহত্তর বোর্ড, কিন্তু এটা তো একটা ইউনিভার্সিটি। এটা তো 1992-তে যে বেগম খালেদা জিয়া ওনার নেতৃত্বে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় বাংলাদেশে। তো এটার যে আমার যে স্টাইল অফ যে পড়াশোনার যে স্টাইলটা, সেই স্টাইলটাতে আমরা একটা রিফর্ম আনার চেষ্টা। এক্সাম সিস্টেমটা একটু ফল্টি ছিল। এক্সাম সিস্টেমটাতে আমরা একই ধরনের প্রশ্ন আসে প্রতি বছর, সেই প্রশ্নগুলোকে আমরা একটু চেঞ্জ করে আর একটু ক্রিয়েটিভ প্রশ্ন, আমাদের এই যে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ফেল করার পরে পুনর্মূল্যায়নের সুযোগ ছিল না, আমরা পুনর্মূল্যায়নের সুযোগ করে দিয়েছি, একটা বিশাল সংখ্যক পাশ করে। এখনও সমস্যা রয়ে গেছে এই আনসার স্ক্রিপ্টে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু ভালো, কিন্তু আপনি ধরেন আনসার স্ক্রিপ্টটা যদি ভালোভাবে না দেখা হয় তাহলে তো তারা ডিপ্রাইভ হবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু সবচেয়ে বড়
সবচেয়ে বড় এই যে ফোর্সটা সাপ্লাই করে 70% অফ দ্য হায়ার এডুকেশন একটা বিশ্ববিদ্যালয়ের হাতে। আমরা তো সব থেকে বেশি পরিমাণে গ্র্যাজুয়েট প্রডিউস করি সারা দেশের জন্য। এদেরকে আমরা কিভাবে ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়ার লিঙ্কেজটা করতে হয়, এটার জন্য যা যা করা দরকার আমরা তা করছি, এবং আশা করি যে মানে আমরা যে উদ্যোগগুলো গ্রহণ করছি, আমরা কিছু বই লেখাতে হাত দিয়েছি, আমরা শিক্ষকদের জন্য গবেষণা ভাতা বাড়ানোর চেষ্টা করছি, কিছু কিছু গবেষণা দিব সারা দেশে, শিক্ষকরা সেখানে করবেন। এমফিল পিএইচডি প্রোগ্রামটাকে আমরা একটু মডার্ন করার চেষ্টা করছি, আগে যেভাবে ছিল সেইভাবে না। বড় বড় স্কলার দিকে দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে যে কেউ আপনার পিএইচডি করতে পারবে। শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্ডারে করতে হবে এমন না, একজন রংপুর কারমাইকেল কলেজের একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের আন্ডারে পিএইচডি করতে পারবেন, সেটা স্পন্সর করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। সো আমরা এই জায়গাগুলোতে একটু হাত দিয়ে মোটামুটি আমাদের আওতার ভিতরে আমরা একটা রিফর্ম করার চেষ্টা করছি। চমৎকার। গবেষণা নিয়ে বলছেন হতাশার জায়গায়, মানে শিক্ষায় গবেষণার জায়গায় গবেষণা একদম খারাপ। হ্যাঁ হ্যাঁ, মানে উচ্চ শিক্ষা গবেষণা টোটাল এই সবচেয়ে হতাশার জায়গা। আমি আসবো, একজন দর্শক আছে, ফোনটা একটু নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটি বলে প্রশ্নটা করেন। আমি মোসাম্মদ নাজমুল্লাহ খানম, খুলনা থেকে বলছি। আমার প্রতিষ্ঠান ইন্ডিপেন্ডেন্স আইডিয়াল কলেজ, আমি কলেজের অধ্যক্ষ। জি বলেন। আমার কলেজ 2004 সালে প্রতিষ্ঠিত, আজ পর্যন্ত এমপিও ভুক্ত হয় না, নন এমপিও টিচার। আমরা খুব মানবতার জীবনযাপন করছি। মিলন স্যারের কাছে আমার প্রশ্ন যে আমরা কলেজটা কিভাবে এমপিও ভুক্ত, মানে সার্বিকভাবে কিভাবে এমপিও ভুক্ত করা যায়, সেই জন্য তার কাছে আমাদের একটু পরামর্শ। আমরা বিনা বেতনে আমরা দীর্ঘদিন চাকরি করতেছি। জি ধন্যবাদ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি একটু এহসানুল হক মিলন, আপনি নিশ্চয়ই একটু উত্তর দেবেন। সেই সঙ্গে আমি যদি আপনাদের পরিকল্পনা জানতে চাই, যেহেতু এই প্রশ্ন যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় চায় সামনে, তাহলে আসলে শিক্ষা নিয়ে আপনাদের কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা, নাকি বিশাল পরিকল্পনা আছে? এটা খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। ধরুন, পরিকল্পনার কথা বলার আগে আমি এই যে ডিউরিং মাই অফ টাইম, মন্ত্রিত্ব যাওয়ার পরে বিনা কারণে জেল হাজত খেটেছি অনেক দিন, ওখান থেকে বেরিয়ে এসে আমি এই শিক্ষার উপর একটা পিএইচডি করার জন্য, হায়ার এডুকেশনে পিএইচডি করার জন্য আমি শুরু করলাম কাজ। তো হঠাৎ করে আমার লিডার জনাব তারেক রহমান, তিনি প্রায় 30% কাজ শেষ হওয়ার পর আমাকে বলল যে না, টপিক্সটা চেঞ্জ করেন, আপনি গবেষণা করবেন হায়ার এডুকেশন না, আপনাকে গবেষণা করতে হবে আর্থসামাজিক উন্নয়নে আমাদের দেশে কোন শিক্ষার ভূমিকা বেশি। দ্যাটস এ টেকনিক্যাল এডুকেশন। টেকনিক্যাল মিনস লাইফ লং এডুকেশন, এনিথিং ইজ টেকনিক্যাল, নট কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এভরিথিং ইজ টেকনিক্যাল রয়েছে। তো এখানেই বোঝা যায় যে আমাদের প্রিয় নেতা উনি শিক্ষাকে কতটা গুরুত্ব দিয়েছেন। যেমনিভাবে শহীদ জিয়া, তেমনিভাবে বেগম জিয়া, এবং তেমনিভাবে তারেক রহমান সাহেব, তিনি এখন একটি নতুনভাবে একটা পেপার তৈরি করছেন যেখানে 1 কোটি লোককে কর্মসংস্থান দেওয়া 1 বছরের ভিতরে, এবং সেটা বেসড অন টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড টেকনিক্যালিটির উপরে। তো সেই জন্যই বলছি যে উনি 2004 যে কলেজটি প্রতিষ্ঠা করেছেন সেটা এমপিওর জন্য দোয়া করেন। আল্লাহ যদি আমাদের প্রিয় নেতাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে আসতে পারেন উনি, ইনশাআল্লাহ এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। যেমন ভিসি সাহেব বললেন যে এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট 1992-তে হলো, ওপেন ইউনিভার্সিটি অ্যাক্ট 1992, এবং আপনার প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টও 1992-তে হয়েছে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সারা বাংলাদেশের কলেজগুলোকে মেনটেন করার জন্য। ইটস নট অনলি বোর্ড, ইটস এ একাডেমিক ইনস্টিটিউশন অলসো, যেটা বললো। এই জায়গাটিতে যেহেতু এটা বেগম জিয়া দিদেন প্রাইম মিনিস্টার করেছিলেন, সেই কারণে এটাকে এখান থেকে সেগ্রিগেটেড করে 7টি কলেজকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আসলো। ঢাকা ইউনিভার্সিটি তো কলেজগুলো আগে ছিল, সেই জায়গাতে নিয়ে আসলো, নিয়ে এসে দেখেন হইচই শুরু হয়ে গেল। তো এখন একটি গভর্নমেন্টে যে কাজটা করে গিয়েছে এডুকেশন সেক্টরে, নো ডাউট যে আমাদের সময় এডুকেশনে কাজ হয়েছে, মানুষ স্বীকার করে। আমরা তো বাংলাদেশে বই ভারতে ছাপাইনি, বা আমরা ইসলামিয়াতে দুর্গাপূজা দেইনি। আমরা এদেশের যে শিক্ষা সংস্কৃতি মনন সব ধর্মকে প্রাধান্য দিয়ে আমাদের বই, টেক্সট বই ছাপানো হতো, সব কিছু তো সেগুলোকে তারা নষ্ট করে দেওয়ার জন্য ভারতে নিয়ে গেল। হাওয়ার আমরা কিন্তু এই শিক্ষা ব্যবস্থা গত 17 বছর, এটা এমন একটা অবস্থা যে আপনি গাড়িতে বসে রিয়ার ভিউ মিরার দেখে, রিভার্স গিয়ারে দেখে পিছনের দিকে গাড়ি চালাচ্ছেন। সেই জায়গার থেকে আমাদের সামনের দিকে আসতে হবে। সেই জায়গাটিতে আমরা আশা করছি যে আগামী গভর্নমেন্ট আমরা যদি আসতে পারি, ইনশাআল্লাহ শিক্ষাকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। এবং ভিসি সাহেব যে জিডিপির যে বাজেটের কথা বললেন, আপনি নিশ্চিত থাকেন যে শিক্ষাকে যদি আমরা গুরুত্ব না দেই,
তাহলে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আপনাদের নির্বাচনী ইস্তেহারে কি শিক্ষার এই ব্যাপারগুলো আমরা দেখতে পাবো? শিক্ষা নিয়েই ব্যাপক আলোচনা হবে, শিক্ষাই হবে আমাদের 1 নম্বর আইটেম, এবং শিক্ষাকেই জনাব তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দেন, যেমনিভাবে তার মা দিয়েছেন, যেমনিভাবে ওনার পিতা দিয়েছেন, এবং দিস ইজ হিজ মেইন আইটেম। তাছাড়া আপনি দেখছেন যে উনি ইংল্যান্ডে ছিলেন, ইংল্যান্ডে বসে উনি এই শিক্ষার উপরেই গবেষণা করেছেন এবং বিভিন্ন পেপার বিভিন্ন সময় উনি নিয়েছেন, এবং এই টার্গেট করে আমাদের আপনি দেখুন আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করার বেশি সময় আর নেই, 2041-এ আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পে করতে হবে। তো ইন দিস কেস আমাদের ওভার 65 ইয়ার যেটা সেটা 15%, বাট লেস দেন 50 মানে মোর দেন 30% হলো আমাদের অ্যাবাভ 15 ইয়ার্স। ফোন আছে, ফোনটা নিয়ে নিন। হ্যালো, হ্যাঁ বলেন। জি, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আমার নাম মোহাম্মদ মোতাহারুল ইসলাম। জি, মোতাহার সাহেব বলেন, কোথা থেকে বলছেন? আমি ঠাকুরগাঁও পীরগঞ্জ লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। জি, মোতাহার সাহেব বলেন। এই যে কিছুদিন আগে আইটিসি প্রশিক্ষণ হইলো, আইটিসি বুঝছেন? জি জি জি। এখন যিনি প্রশিক্ষক উনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাইজান আপনি যে প্রশিক্ষণ দিলেন, যারা প্রশিক্ষণ নিল, আমার স্কুলের 3টা টিচার প্রশিক্ষণ নিছে, আমরা তো দিতে পারলাম না, উনারা আসা আমাদেরকে শিখাইতে পারবে? কোনোই কিছু নাই। প্রশিক্ষণ ভালো হয় না সেটা বলছেন? হ্যাঁ হ্যাঁ, প্রশিক্ষণ ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আমি একটু অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদৌস আপনার কাছে যাব। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, শিক্ষক ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে তার স্কুলে ট্রেনিং হয়েছে, ট্রেনিং নিয়েছেন, ট্রেনিংটা ঠিক মতো হয়নি, ট্রেনিং নিয়ে অসন্তুষ্ট না। এটা নিয়ে আমি একদম মানে আপনার খুবই মানে আপনার অ্যাডজাস্টেড অবস্থার ভিতরে আছে। আপনার ট্রেনিং যে উদ্দেশ্যে করা হয় বা যে উদ্দেশ্যে করা হয়েছে, এটা বেশিরভাগ ক্ষেত্রেই যে রেসপন্ডেন্ট সিলেকশনে ভুল ছিল। আপনি বাংলার শিক্ষককে আইসিটি ট্রেনিং দিয়েছেন, আপনি দর্শনের শিক্ষককে আইসিটি ট্রেনিং দিয়েছেন, উনি অ্যাপারেন্টলি ট্রেনিং নিয়েছেন, কিন্তু ওখানে কলেজে যাওয়ার পরে এটাকে আর ট্রেনিং ইম্পার্টটা ঠিকমতো ডিসমিনিটটা ঠিকমতো করা যায় নাই। সবার ক্ষেত্রে যে একই রকম তা আমি বলছি না, ভালো আছেন দুইজন। আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি না হয় তাহলে আপনি সায়েন্সের সাবজেক্টে ট্রেনিং দিয়ে কোনো লাভ নেই। আপনি ওনাদেরকে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্টে ট্রেনিং দিতে পারেন, সিপিটি ট্রেনিং দেন, তাতে অসুবিধা নাই, প্যাডাগজি ট্রেনিং দেন, আপনি কমিউনিকেশনের ট্রেনিং দেন, কোনো অসুবিধা নেই, সেই জায়গাগুলোতে আছে। এবং মোতায়ের সাহেবের সাথে আমি এগ্রি করি, এই জন্য আমরা এবার যে ট্রেনিংগুলো দিচ্ছি, শিক্ষকদের ট্রেনিং নিচ্ছি আমরা একদম টু দি পয়েন্ট। কাকে দিয়ে ট্রেনিংটা করা, ট্রেনিং দিলেই হবে না, তাকে তো উপকরণ দিতে হবে, তাকে একটা ল্যাপটপ দিতে হবে অথবা তাকে কম্পিউটার দিতে হবে, ব্যবস্থা করে দিতে হবে যাতে ওইখানে গিয়ে সে এটা করতে পারে। আবার ওই ল্যাপটপ অথবা ট্যাব আপনি এত পুরানো মডেলে দিলে হবে না, দিলে সে তার বাচ্চাকে দিয়ে দেয় গেম খেলার জন্য। আপনাকে দিতে হবে একটু আপডেটেড মডেলের, যাতে সে সেটা গিয়ে ক্লাসে বাচ্চাদেরকে এটা করাইতে পারে এবং দিতে পারে। বহু কলেজে আপনার কম্পিউটার পড়ে আছে, তারা ওপেনও করে নাই, খুলেও নাই, এমনভাবে হচ্ছে। এরকম একটা হেফাজত অবস্থার ভিতরে যে শিক্ষা ব্যবস্থা গত 53-54 বছরে বাংলাদেশে যে জায়গাটাতে আছে, সেই শিক্ষা ব্যবস্থাটাতে কেউই আমরা সেইভাবে নজর দেই নাই। তো আপনি একটা প্রশ্ন করছিলেন আপনার আমাদের এই মিলন ভাইকে, যে যদি ওনারা আমার সাথে বেশ কতগুলো গ্রুপ যোগাযোগ করেছেন ওনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষে। আমি দেখলাম ওনারা 3-4টা গ্রুপ এই শুধুমাত্র শিক্ষা নিয়ে কাজ করছে এবং তারা যে প্ল্যান নিয়ে আগাচ্ছে এবং আমাদেরকে ইন্টারভিউ করলো, তারা আমরা কি চাচ্ছি, কিভাবে কোনভাবে চাচ্ছি, টেকনিক্যাল এডুকেশনটা নিয়ে ওনারা খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন। সো টেকনিক্যাল এডুকেশনটাকে যদি একটা ইউনিফাইড সিস্টেমের ভিতরে আনা যায়, ক্লাস 8 পর্যন্ত যদি একটা ছেলেমেয়েরা যারা টেকনিক্যাল এডুকেশনে যেতে চায়, ক্লাস 8-এর পরে একটা গ্রুপকে যদি অস্ট্রেলিয়ান টেইফ অথবা কানাডাতে অথবা আমেরিকাতে যে একটা আছে ভোকেশনাল এবং ট্রেনিং এডুকেশনের দিকে যদি নিয়ে যেতে চায়, আর একটা সিলেক্টেড অংশকে যদি আমরা হায়ার এডুকেশনে নিয়ে যেতে চাই, একটা সিলেক্টেড অংশ নিয়ে যেতে চাই, যেটা ওনাদের একটা এক্সপোজার, উনি তো অনেক দিন থেকে লন্ডনে আসেন, ওইগুলো দেখছেন এবং এই জায়গাগুলো আমার কাছে মনে হলো যে দে ওয়ান্ট টু মেক এ চেঞ্জ হিয়ার, এবং একটা বড় ইনভেস্টমেন্টের প্রিপারেশনও ওনাদের এই জায়গাটাতে আছে। আমার অ্যাজ আই আন্ডারস্ট্যান্ড ফ্রম দেয়ার অ্যাক্টিভিটিস একটা বিশাল কাজ কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক কিন্তু করছেন। এবং এছাড়া আমাদের এখানে আর তেমন কোনো উপায়ও নাই, কারণ আমরা যে প্রডিউস করছি ছেলে মেয়ে, তাদের সাথে ইন্ডাস্ট্রির কোনো যোগাযোগ নাই। এবং এটা 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন তো দূরের কথা, এটা 1st ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনও। দুনিয়া যেভাবে হাঁটছে আমরা এভাবে হাঁটছি না। আমি একটা এক্সাম্পল দিয়ে শেষ করি আপনাকে।
আমি যে রিসেন্টলি আমেরিকাতে গিয়েছিলাম, তাদের কোনো বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ে ওই যে বললাম সিটি কলেজ অফ নিউ ইয়র্ক, তাদের ফিজিক্সের ল্যাবটা তারা রিনোভেট করছে $2 বিলিয়ন, 25,000 কোটি টাকা দিয়ে। কারণ সেখানে ফোটন নিয়ে গবেষণা হচ্ছে, সেখানে 16 জন নোবেল লরিয়েট প্রডিউস করছে তারা। সো আনলেস অ্যান্ড আনটিল ইউ ইনভেস্ট হিউজ অ্যামাউন্ট ইন দ্য এডুকেশন সেক্টর, ইউ ক্যানট এক্সপেক্ট এ চেঞ্জ। এই পিসমিল বেসিসে আপনি শিক্ষাকে আপনি একদম উপরের দিকে নিয়ে যাবেন। সিঙ্গাপুরের কথা দেখেন, তারা ম্যাসিভ ইনভেস্টমেন্ট করেছে। চায়না দেখেন ম্যাসিভ ইনভেস্টমেন্ট করেছে আপনার এই এডুকেশন সেক্টরে, এবং ওইটা যদি আপনি ভালো করে করতে পারেন, ওরাই আপনাকে অন্যান্য যে ডেভেলপমেন্ট, আপনি যে পিলার ভিত্তিক ডেভেলপমেন্ট দেখতে চান, যে পিলার যত বেশি পিলার হবে সেটা ওরাই করবে। আসি আবার আমি তো মিলন সাহেব আপনার কাছে যাবো। উনি বলছিলেন যে ইনভেস্টমেন্ট করতে হবে, প্রচুর ইনভেস্টমেন্ট করতে হবে। বাংলাদেশে সমস্যা হচ্ছে আপনি যখন ইনভেস্টমেন্ট দিকে যাবেন তখন দুর্নীতির বিষয়টা চলে আসে, যে আপনি বড় ইনভেস্টমেন্ট অর্ধেক খেয়ে ফেললে দুর্নীতি। সেই ব্যাপারটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? একটা শব্দ আমাদের আছে যে জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে, ওইটা কিন্তু কেতাবে আছে, কিন্তু কাজে গোয়ালে গরু নেই, কেতাবেই থাকে। এবার কিন্তু ভিন্নতর হবে, কারণ আমাদের বিগত এক্সপেরিয়েন্স থেকে আর লাস্ট গভর্নমেন্ট যেভাবে দুর্নীতি করেছে সেই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাট বর্তমানে যা হচ্ছে সেটা কিন্তু আমাদের তো সংশ্লিষ্টতা নেই। দুর্নীতি কিন্তু এখন আগের চেয়ে কোনো অংশে কম না, একই রয়েছে। ওই কারণবাজার পটলের কেজি আগে যা ছিল এখনও তাই আছে। তো সেই দুর্নীতিগুলি বর্তমান প্রশাসন তাদের সাথে ইনভলভ, ইটস নট আওয়ার পলিটিক্যাল পার্টি। দুর্নীতিকে বন্ধ করতেই হবে, এবং আমরা বিগত দিনে আমাদের সময়ে 2001 হইতে 2006, 1991 হইতে 1996 আর শহীদ জিয়ার সময় গোল্ডেন এরা, আমাদের এই সময় এই ধরনের কোনো দুর্নীতি এই প্র্যাকটিক্যালি স্পিকিং হয়নি, এবং ওইটা দেওয়া হবে না। ভিসি সাহেব যেটা বললেন, মানে আমাদের তারেক রহমান সাহেব ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট এডুকেশন। এই যে আমাদের এক্সপেক্টেটরা রিমিটেন্স পাঠাচ্ছে, যেটা আমাদের লাইফ লাইন, আমাদের হৃৎপিণ্ড হিসাবে কাজ করছে, আমাদের রিজার্ভ বাড়ছে, সেই জায়গাও আমরা এই যে এক্সপেক্টেড পাঠাবো, ওনার ভেরিয়াস ট্রেনিং প্রোগ্রাম আছে, যেটা বললো একাডেমিয়ার সাথে লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তৈরি করা, এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ অ্যাজ এ হোল এদেশে ইয়াং জেনারেশনকে কীভাবে আরও দক্ষ মানব সম্পদ বানানো যায়। আবার আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে প্রায় 30টির উপরে ডেভেলপ নেশন, ইউ ক্যান সে এনি ইউরোপিয়ান কান্ট্রি অর সাউথ কোরিয়া, তাদের জনসংখ্যা কিন্তু দিন দিন মোর পিপুল আর ডাইং, লেস পিপুল আর টেকিং বার্থ। এই জায়গাতে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা হচ্ছে। ধরুন আমরা যদি টিচার হিসেবেও কিন্তু আমরা বহির্বিশ্বে এক্সপোর্ট করতে পারি, যেটা ওনার আন্ডারে রয়েছে। তারপর আমাদের কারিগরি শিক্ষা বা আমাদের আদার নার্স হতে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা শুধু গার্মেন্টস এক্সপোর্ট করব আর ফিশ আর টি এক্সপোর্ট করবো, ইটস নট নেসেসারি। আমরা এই এডুকেশনকেও আমরা এক্সপোর্ট করতে পারবো, ট্রেন দেম অ্যান্ড এক্সপোর্ট দেম। অন দ্য আদার হ্যান্ড, ওনাদের মতো শিক্ষক যারা বাইরে গিয়ে লেখাপড়া করেছেন তাদেরকে, যেটা শহীদ রাষ্ট্রপতি জি আমার সময় একটা প্রোগ্রাম ছিল, উনি বাইরে থেকে ভিজিটিং প্রফেসর হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচারদের ইনভাইট করেছিলেন। এই যে আমাদের রিভার্স ব্রেইন ড্রেন, সেটাও জনাব তারেক রহমান সাহেব এটার উপরও কাজ করছেন। অ্যাজ এ হোল উনি ফাউন্ডেশনটা দিবেন আগামী দিনের বাংলাদেশকে এই শিক্ষার উপর বেসড করে। দ্যাটস দ্য অনলি ওয়ে, কারণ আমাদের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করে। দিস ইজ দ্য আল্লাহর দেওয়া নিয়ামত। বিষয়টি নিয়ে আমি একটু ডক্টর এস এম আমানুল্লাহ ফেরদৌস আপনার কাছে যাব। শিক্ষার মান নিয়ে কথা বলেছে, একটু শিক্ষকের মান নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে, একটু এটা নিয়ে জানতে চাই। আমরা শিক্ষকের মান, আপনার এটা রাষ্ট্রের সাথে জড়িত, সমাজের সাথে জড়িত। সমাজ কোন ধরনের শিক্ষক দেখতে চায়, রাষ্ট্র কোন ধরনের শিক্ষক দেখতে চায়। আপনি আমাদের সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রায় 16,000-এর মতো শিক্ষক আছেন, তার মাত্র 38% হলো পিএইচডি আছে, তাদের উচ্চ হায়ার ডিগ্রিজ আছে। তো বাকি যে 60%, 62% তাদের হায়ার ডিগ্রি নাই কেন? একটা পিএইচডি ছাড়া, একটা এমফিল ছাড়া আপনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন কিভাবে? এই যে এটা না করার পিছনে কারণটা কি? কারণ সে না করলেই বরং বেশি অ্যাওয়ার্ডটা বেশি পাচ্ছে সে যদি রাজনীতি করে বা অন্য রাজনীতি। আমরাও করি, আমরা যে করি না রাজনীতি, রাজনীতির বাইরে তা আমি বলছি না। আপনার লেখাপড়াটা না করে কন্টিনিউয়াস রাজনীতি করার ভিতরে একটা মজা হয়ে গেছে আপনার। আপনি দেখবেন যে এই যে বললাম 38% শিক্ষক মাত্র হায়ার ডিগ্রি আছে, বাকি 62%-এর নাই। আপনি বেশিরভাগ ঘাটাঘাটি করে দেখেন, সে বেশিরভাগ সময় সে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস নিয়ে ব্যস্ত, রাজনীতি নিয়ে ব্যস্ত আছে এখন। এবং দেখবেন যে অনেকের সাইটেশন নাই, অনেকের দেখবেন আপনার কোনো রিসার্চ গেটে কোনো
তাদের এই যে লিঙ্কডইনে কোনো মানে কোনো রেফারেন্স নাই, রিসার্চ গেটে কোনো কিছু নেই, গুগল স্কলারে কোনো কিছু নাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি দেখবেন যে 5 বছর হয়ে গেছে তার একটা ইন্টারন্যাশনাল আর্টিকেল বের হচ্ছে না, তার একটা হাই ইন্ডেক্স জার্নালে কোনো ধরনের কিছু আপনার নেই, রেফারেন্সটা ঠিক মতো ভালো করে দিতে পারে না। এগুলো কেন হচ্ছে? কারণ রাষ্ট্র চাচ্ছে অথবা সমাজ চায় ওই শিক্ষকরা এরকমই থাক, ওই রকমভাবে থাকলে পরে দেয় সে পলিটিক্সে ব্যস্ত থাকবে, বিভিন্ন কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকবে। আর আপনি যদি আপনি যে আমরা যে সমস্ত দেশগুলোকে আমরা বলি এখান থেকে বসে মজার কথা বলি ফেইল্ড স্টেট, আমি পাকিস্তানে কিছুদিন আগে গিয়েছিলাম এই দায়িত্ব গ্রহণ করার আগে। কায়েদ আজম জিন্নাহ ইউনিভার্সিটি এই যে ইসলামাবাদে রাত্রে 12:30 1টা বাজে, সেখানে শিক্ষকদের রুম সমস্ত রুমগুলোতে লাইট জ্বলছে, একটা কোথাও কোনো একটা চিকা নাই, একটা পোস্টার নাই, একটা কিছু নাই, পিন ড্রপ সাইলেন্ট পড়াশোনা চলছে, যার জন্য তাদের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে যাচ্ছে। আপনি ভারতের অনেকগুলো বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে চলে গেছে, আমাদের এখানে এই পড়ে। আপনি যদি চান, রাষ্ট্র যদি চায় যে আমি এই ধরনের শিক্ষক চাই, তাহলে এই ধরনের শিক্ষক করা সম্ভব। এহসানুল হক মিলন, আপনার কাছে যে শেষ প্রশ্ন, আমি এই প্রশ্নটা ঘুরে যদি জানতে চাই, রাজনীতিবিদদের জন্য শিক্ষার উন্নয়নের জায়গায় এই বিশ্ববিদ্যালয়গুলো বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থাকবে, এই শব্দটা কি আপনাদের কোথায় আছে? এই স্বপ্নটা দেখার জন্যই আমাদের শিক্ষককে, এই শিক্ষক দিবসের জন্য বলছি না, শিক্ষকদেরকে প্রায়োরিটি দিতে হবে, তাদেরকে একটা সেপারেট ক্যাডার করতে হবে এবং হায়ার পে স্কেল দিতে হবে দেন আদার এনি ক্যাডার। এবং সেখানে মেধাবীদেরকে ইটস নট স্বপ্ন, এটা বাস্তব হতে হবে। যদি বাস্তব না হয় তো এই যে আমার 18 কোটি জনগণ রয়েছে, এই যে আমরা মানব সম্পদ তৈরি, আপনি কিভাবে করবেন? আপনি যদি ভালো মেশিন নয়, ভালো ডাইস নয়, ভালো প্রোডাকশন হবে না। তো টিচার রিক্রুট করতে হবে, বেটার টিচার রিক্রুট এবং বেটার প্রিভিলেজ দিতে হবে। আপনি যদি মাহাতির বিন মোহাম্মদের কথা চিন্তা করেন, হি স্পেন্ড মিলিয়ন্স অফ ডলার টু সেন্ড হিজ স্টুডেন্ট অ্যাব্রড, তারপর তাদেরকে এডুকেশনে লেখাপড়া শিখে আবার হি স্পেন্ড মিলিয়ন্স অফ ডলার টু ব্রিং দ্যাম ব্যাক। আপনি যদি তাদেরকে কোয়ালিটি চান, সেই ধরনের স্ট্রাকচার করতে হবে, সেই ধরনের সম্মান দিতে হবে, নাহলে হবে না। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ কি চান কি চান না, সেই জায়গাটিতে আপনাকে ডিসিশন নিতে হবে। এই ধরুন এই গভর্নমেন্ট একটা এডুকেশন কমিশন করলো না, আমরা বলেছিলাম একটা পার্মানেন্ট এডুকেশন করতে, প্যারালাল টু দ্য এডুকেশন মিনিস্ট্রি, এবং পার্মানেন্ট এডুকেশন কমিশন থাকবে এবং সেটা কনস্টিটিউশনে থাকবে। তারা এডুকেশন মিনিস্ট্রিকে ওভারসি করবে অ্যান্ড দে উইল রিপোর্ট টু দ্য প্রাইম মিনিস্টার। এইভাবে আপনাকে প্যারালালি অ্যাডমিনিস্ট্রেশনও যেতে হবে। তা না হলে এই সেক্টরকে যদি আপনি প্রায়োরিটি না দেন, তাহলে কি হয়েছে গত 17 বছরে? এই আস্থা করে চলে যাচ্ছে দেশটি, সেই জায়গাতে ফিরিয়ে আনার জন্য একটি ইউনিভার্সিটি নাই কিউএস রেটিংয়ে আছে। ওই যে গবেষণার কথা বললেন, প্রফেসর হয় উইদাউট হ্যাভিং এ পিএইচডি, আপনি পৃথিবীর কোন কোথাও আপনি এক্সাম্পল জেলা লেভেলে একটা করে বিশ্ববিদ্যালয় করে বসে আছেন, তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই, কিছু নাই, সেখানে আপনার মানে স্টুডেন্টদেরকে দিচ্ছেন, মেডিকেল কলেজ করে বসে আছেন দেশের মতো। আপনার মেডিকেল কলেজগুলোতে কোনো একজন অ্যাসোসিয়েট প্রফেসর নাই একটা মেডিকেল কলেজে, একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাই, তাও একটা মেডিকেল কলেজ চলছে ভাড়া করা লোকজনদেরকে দিয়ে। তা আপনার কী হবে? এটা তো এক ধরনের মকারি টু দ্য নেশন। এই জায়গা থেকে আমাদের পুনরুদ্ধার করতে হবে। আমাদের এখন অ্যাজ এ হোল আমাদেরকে রিস্টার্ট করতে হবে, বিগিনিং টু দ্য বিগিনিং আসতে হবে, এসে আমাদেরকে করতে হবে যেটা আমরা ভাবছি জনাব তারেক রহমান করবেন। উনি এই জায়গাটা ইন্টারেস্টেড, সেই জন্য আমার বিশ্বাস যে ইউ উইল সি এ ডিফারেন্ট বাংলাদেশ টুমরো। একদম 1 মিনিট আছে, একটা আপনাকে জিজ্ঞেস করবো। অনেকে বলেন যে প্রাথমিক মানে স্কুলের শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি হওয়া উচিত, আপনার কাছে কি? না, আমাদের গ্রান্টস কমিশনের চেয়ারম্যান স্যার সেদিনও বললেন, এবং প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন সারা পৃথিবীতে বেশি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বেতন যদি আপনি বাড়ান, তাহলে প্রাথমিক শিক্ষকদের বেতনও আপনাকে বাড়াতে হবে, এবং প্রাথমিক শিক্ষকদের 13 নম্বর 12 নম্বর গ্রেডে রাখলে হবে না। আপনি 3য় শ্রেণীর একজন শিক্ষককে দিয়ে 1ম শ্রেণীর নাগরিক তৈরি করবেন, এটা হয় না, ইটস ইম্পসিবল। প্রাথমিক শিক্ষকদেরকে আপনি 50,000 টাকা বেতন দেন, একদম মানে ফিক্সড স্যালারি করে দেন, 50,000 টাকা বেতনে আপনি দিবেন প্রাথমিক শিক্ষকদেরকে। দেখেন কালকে থেকে আপনি ভালো শিক্ষকরা, সেটা পিএসসির মাধ্যমে আপনি একদম ক্লাস 1 আপনি ঘোষণা করে দেন। শিক্ষকরা কী চাচ্ছে? শিক্ষকরা একটু সম্মান চাচ্ছে আর সামান্য একটু বেতন, যাতে সংসার নিয়ে চলাইতে পারে, তার বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে। শিক্ষকদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখেন। আমি তো আজকে এই যে 2000-2500 কলেজের শিক্ষকদের চেহারার দিকে তাকাচ্ছি, ভয়াবহ চিত্র। এইভাবে একটা দেশ, একটা 54 বছর পরে একটা স্বাধীন দেশ এভাবে চলতে পারে না। এই যে আমার লক্ষ লক্ষ শিক্ষক, তাদের যে করুণ অবস্থা, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি সারাদিন আলোচনা করতে পারবেন তাদের করুণ অবস্থায়। তার একটা সামান্য চিকিৎসার জন্য তার জমি বিক্রি করতে হয়, তার মানুষের কাছে হাত পাততে হয়, ব্যাংক থেকে লোন করতে হয়। এটা তো কোনো হওয়ার কথা ছিল না একটা স্বাধীন দেশে।
এবং আমার যখন আমি স্বাধীনতা প্রাপ্ত হই তখন সমস্ত পৃথিবী তাকিয়েছিল যে এরা উঠে যাবে, কিন্তু কিন্তু কোথায় আমরা পিছনে পড়ে রইলাম। ডেভেলপমেন্টের ভুল মডেল, অনেক মডেল আছে তো ডেভেলপমেন্টের, সেই মডেলগুলোর ভিতরে একটা ভুল মডেল আমরা ফলো করেছি। সেই ভুল মডেল হইলো এই যে রোড কালভার্ট এগুলোও লাগবে, কিন্তু আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট না করলে, যে সিঙ্গাপুর তারা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করেছে, মালয়েশিয়া যেটা মিলন ভাই বললেন তারা হিউম্যান রিসোর্স ডেভেলপ করেছে, চায়না কোরিয়া হিউম্যান রিসোর্স, আর আমেরিকার কথা কি বলবো, আমেরিকাতে সারা বিশ্ব থেকে হিউম্যান রিসোর্স তারা নিয়ে যাচ্ছে। আপনি তো বলছিলেন যে শিক্ষক আমরা বাইরে দেশে যেমন এখন শ্রমিক পাঠাচ্ছে, শিক্ষক আমরা হ্যাঁ আমরা শিক্ষক পাঠাবো। আমাদের ছেলেমেয়েরা আইএলসে 8 পাচ্ছে, 9 আউট অফ 9 পাচ্ছে আমাদের ছেলেমেয়েরা। আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক ছেলে মেয়ে 8 পাচ্ছে, আপনার আইএলসে 8 পাচ্ছে। শুধু নর্থ আমেরিকাতে এখন এই মুহূর্তে 1 লক্ষের উপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট কাজ করে। ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে বলে আপনি চিন্তা করে দেখেন, তো বলে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কি গ্র্যাজুয়েট প্রডিউস করে, তাহলে ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে ওরা গেল কীভাবে আমেরিকাতে? তাহলে ওদেরকে যদি আরেকটু ট্রেনিং দিতেন তাহলে 10 লক্ষ যেতে পারতো। আমরা শেষ করবো। আপনাদের দুজনকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার ধন্যবাদ জন্য। আপনাকেও। দর্শক, আজকে আলোচনা থেকে যদি বলি যে উন্নয়ন মানে শুধু যে রাস্তাঘাট উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন তা কিন্তু না, মানব সম্পদের উন্নয়ন করতে হবে, শিক্ষার দিকে নজর দিতে হবে। আমরা প্রত্যাশা করব যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, যারা দায়িত্ব নেবেন, তারা অবশ্যই এই দিক থেকে সবচেয়ে বেশি নজর দেবেন। শিক্ষকের প্রতি সম্মান জানিয়ে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিয়ে সঙ্গে থাকবেন।